লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা ৫৫। লেখনীতে ফাতেমা ফারিয়াল। হলুদের অনুষ্ঠান বাড়িতে হলেও বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন হয়েছে ব্লুবেরি রিসোর্টে। ঢাকার কোলাহল থেকে খানিকটা দূরে সবুজ ঘেরা শান্ত একটি জায়গা, কিন্তু এই মুহূর্তে সে শান্ত পরিবেশের শান্ত নেই। দূর দূরান্ত থেকে আসা অতিথিদের ভিড় রিসোর্টটা রীতিমতো মুখর। হাসি ঠাট্টা নাচ গান সব মিলে এক রমরমা আবহ। বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের পথে। অতিথিরা যে যার মতো বিদায় নিচ্ছে। এখন রিদিতার পরিবারের পালা। সেখানে একরকম আহাজারির শুরু হয়েছে। রিদিতা মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। আহাদ চাপা বিরক্ত নিয়ে অদৃশ্যে তাকিয়ে আছে সেদিকে। আজব, এত আহাজারি করার কি আছে? এতদিন তো আমার সাথেই ছিল, এখন আবার কান্নার মানে কি? তার পাশে ছিল তুহিন। আহাদ কখন কথা শুনে বিদ্রুপ মাখা গলায় বলে, কাঁদবে না? বাবা মা ছেড়ে তোর মতো বজ্জাতের ঘরে আসবে? ওর তো জানের ভয় আছে নাকি? কই, আহিয়া তো কাঁদছে না। আহিয়ার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একটাই, ও কাঁদবে কেন? কোন দুঃখে কাঁদবে? আহাদ আবারও তাকালো বাবা মায়ের দিকে। তারেক রায়ান মেয়েকে বুকে জড়িয়ে অঝরে কাছে মেয়ের কপালে পিতৃ স্নেহের চুমু এঁটে দিচ্ছে বারংবার। এই মেয়েটাই তার কলিজার টুকরো। প্রতিবার মেয়েকে রেখে যেতে তার বুক ভেঙে যায়। যদি কোনো নিয়ম থাকতো তাহলে সে মেয়েকে পরের ঘরে পাঠাতোই না, নিজের বুকের মধ্যে আগলে রাখতো। কিন্তু ইসলামে নেই এমন কোনো নিয়ম, সমাজেও নেই। যে মেয়ের হাতটা দ্বিতীয়বার আমজাদ মীরের হাতে তুলে দিয়ে বললেন, আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে দেখে রাখবেন ভাইজান। মেয়েরাটা আমার বড়ই আদরের। যতটুকু সামর্থ্য হয়েছে তাদের দুঃখ থেকে দূরে রাখার চেষ্টা করেছি। আমার ফুলের মতো মেয়েটাকে আজ আপনার কাছে সঁপে দিলাম। আমজাদ মীর শান্ত অথচ দৃঢ়স্বরে আশ্বাস করলেন, আপনি নিশ্চিন্তে থাকেন ভাই। আপনার মেয়ের জন্য আমার ছেলেটাই যথেষ্ট, বাকি আমরা তো আছি। আর চোখে একবার আহাতের দিকে তাকালেন তিনি। আহাত তখনও নিশ্চুপ স্থির দাঁড়িয়ে আছে। বাবার ইশারা বুঝে সে এগিয়ে এসে বলল, আপনি শুধু আপনার মেয়ের জন্য দোয়া করবেন, বাকিটা আমার দায়িত্ব, আগলে রাখবো জীবন দিয়ে হলেও, কথা দিলাম। তারেক রায়হান মৃদু মাথা নাড়ালেন। ফারদিনা বেগম মেয়ের মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শ্বশুরবাড়ির সবার মন চুকিয়ে চলার চেষ্টা করিস, কোনো অভিযোগ যেন কানে না আসে। আমরা কিন্তু অন্যের প্রশ্রয় দেওয়ার মতো মা বাবা নই, এটা ভুল করেও করিস না। আর তুই ভালো করেই জানিস। হৃদিতা নাক টেনে মাথা নাড়ালো, ঠোঁট ফুলিয়ে আবদারের সুরে বলে, তুমি কিছুদিন থেকে যাও না আম্মু, পাগলের মতো কেন কথা বলছিস? মেয়ের শ্বশুরবাড়িতে কি কেউ থাকে? এখন যাই, পরে একদিন তোর আব্বুকে নিয়ে আসবো। এক এক করে সবাই বিদায় নিল। হৃদিতার আহিয়াকে নিয়ে বাড়ি ফিরল। ততক্ষণে রাত অনেকটা গভীর। হৃদিতা নিজের বিয়ের ক্লান্তি ভুলে আদনানের ঘরে গিয়ে আদিল ও জেরিনের সাথে ফিতা ধরেছে। আদনান অবশ্য আহাদের মতো অত ঝামেলা করেনি, ওরা যা চেয়েছে সঙ্গে সঙ্গেই দিয়ে বিদায় করেছে। আহিয়া আগে থেকে ঘরের ভেতর ছিল। আদনান ঢুকে সামান্য ঝুঁকে পাশে সালাম করে দেয়। ঠিক তখনই আদনান দু কদম পিছিয়ে গেল। কি সমস্যা তোর? পায়ে হাত দিচ্ছিস কেন? কণ্ঠে ছিল স্পষ্ট বিরক্তি। আহিয়া নিচু স্বরে বলল, আমি শুনেছি স্বামী ঘরে ঢুকলে পা ছুঁয়ে সালাম করতে হয়। কোথায় শুনেছিস? এমন আজগুবি কথা তোকে কে বলেছে? শাবানার আলমগীরের একটা ছায়াছবিতে দেখেছি। আদনানের চোখ জোড়া কপাল উঠে গেল। এসব কবে থেকে দেখা শুরু করলি? এই তো কিছুদিন। আদনান একটু এগিয়ে এসে ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলিয়ে বলল, আর কিছু দেখিসনি? আহিয়া বিষয়টা বুঝতে না পেরে মাথা নেড়ে বলল, দেখেছি, চাচি আম্মা বলেছে। কি বলেছে? বলেছে 2 রাকাত নফল নামাজ পড়তে। আদনান হঠাৎ থেমে গেল। সত্যি তো, নতুন জীবনের শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করাটা উচিত। সে আহিয়াকে ফ্রেশ হয়ে আসতে বলল। আহিয়া ফ্রেশ হয়ে আদনানের পছন্দ মতো আকাশি রঙের শাড়ি পরে ফিরে এলো। কিছুক্ষণ পর আদনানও ফ্রেশ হয়ে এলো। দুজন পাশাপাশি দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো নীরবতায় ও কৃতজ্ঞতার সাথে। নামাজ শেষে আহিয়া বিছানায় বসতেই আদনান এসে তার কোলে মাথা রাখলো। চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস টানলো। বহু ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে এই মুহূর্তে এসেছে। আহিয়া একবার চোখ বুলালো চারপাশে। ঘরটা কেমন স্বপ্নের মতো লাগছে। আজ থেকে এই ঘর তার। ঘরটা কেমন
অন্যরকম লাগছে। এই মানুষ সবকিছুই তার অধিকার। সে তাকালো আদনানের দিকে। এই মানুষটা যে তার জীবনসঙ্গী হবে তার কখনো কল্পনাতেও ছিল না। আদনান বুঝতে পারে তাকে টেনে নিয়ে তালুতে একটুখানি নরম চুমু এঁটে দিয়ে গাল চেপে ধরলো, স্নিগ্ধ স্বরে বলল, তোকে পাওয়ার লোভটা বারংবার আমার ছিল, আজ সেটা পূর্ণতা পেল। আমার বেঁচে থাকার স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেল। আহি, তোকে নিয়ে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে চাই, বুড়ো হওয়ার পরটা একসাথে হাঁটতে চাই। থাকবি তো আমার হয়ে? কথা শেষে বলতে বলতেই না মাথা তুলে আহিয়ার চোখে তাকালো। আহিয়ার চোখ ছলছল হয়ে উঠল, তবু ঠোঁটে হাসি টেনে বলল, আজীবন থাকবো, শুধু তার বিনিময়ে আমাকে চকলেট এনে দিলেই হবে। এবার আদনান শব্দ করে হেসে উঠল। আহিয়ার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, তোকে তো বশ করা খুব সহজ আহি, একটা চকলেট দিয়ে তো অশোভন কাজ করে ফেলতে পারবো। আহিয়া লাজে ঠোঁট কামড়ে ধরলো, মুখটা লালচে হয়ে গেল। কেমন কাজ? আদনান চুলের গোছা আলতো করে কানের পাশে গুজে দিয়ে নিচু স্বরে বলল, আজ যদি সেটা প্র্যাকটিক্যালি দেখায় মন্দ হবে না, বল। আহিয়া শুকনো ঢোক গিলল, বুকের ভেতর কেমন অস্থির হয়ে উঠল। আদনান বেডসাইডের লাইটটা বন্ধ করতে এসে চেঁচিয়ে উঠল, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, কোথায় আপনি? ঠিক তখনই কানের কাছে ফিসফিসিয়ে শব্দ এসে পড়ল, এই তো এইখানেই, অতি নিকটে। ফজরের আজানের ধ্বনি চারদিকে থেকে ভেসে আসছে। হৃদিতার চোখ ফট করে খুলে যায়, হাত বাড়িয়ে রেখে দেখে পাশটা খালি, আহাত নেই। বুকের ভেতর কেমন অজস্র দোল খেলে যেতে শুরু করলো, আশঙ্কা আশঙ্কা অস্বস্তি, এক ধরনের শূন্যতা গ্রাস করেছে তাকে। সে উঠে লাইট অন করতে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। এমন অসময়ে আহাত কোথায় যেতে পারে? আগে তো এমন হয়নি কখনো। বুকের ভেতর অস্বস্তির আর চেপে রাখতে পারে না, একরকম ধরপড়িয়ে উঠে পড়ে, অজু করে নামাজ পড়ে নেয়। ঠিক তখনই খট করে দরজার শব্দ হয়। চোখ তুলে দেখে ক্লান্ত সৈন্যে ভেতরে ঢুকছে আহাত, মুখে গম্ভীর অসৎ, চোখে নিদ্রাহীন ছাপ। রীতিতে এখনো চায়নামাজে বসে আছে। দেখে আহাত সোজা এসে তার কোলে মাথা হিলিয়ে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে মোলায়েম কণ্ঠে বলে, আমার মাথাটি একটু টিপে দাও, খুব ব্যথা করছে। রীতিতে কিছু না বলে ধীরে ধীরে তার চুলে আঙুল চালাতে থাকে, আলতো যত্নে সেই ছোঁয়া। কোনো প্রশ্ন করে না, যদি রেগে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর আহাত নিজেই বলে ওঠে, জিজ্ঞেস করবে না কোথায় গিয়েছিলাম? কাজে ছিলেন হয়তো, কি জিজ্ঞেস করব? রিদি, আমার খারাপ লাগছে। কেন জানি না, তবে অস্বস্তি লাগছে। রিদি তার শান্ত স্বরে বলে, আপনি একটু রেস্ট করেন, কয়েকদিন তো অনেক প্রেশার গিয়েছে, তাই হয়তো এমন লাগছে। আমার কথা তার কথা মতো আহাদও বাধ্য ছেলের মতো উঠে বসে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু চোখ বন্ধ করতে রাতের ঘটনাগুলো মাথার ভেতর তোলপাড় শুরু করে। রাতে হৃদিতা একটু আগেভাগে ঘুমিয়ে পড়েছিল, তখন আহাদের ফোন আসে নাদিমের। সে হৃদিতাকে ললাটে ঠোঁট ছুঁয়ে দ্রুত বেরিয়ে যায়। গেটের পাশে নাদিম আর শাওন অপেক্ষা করছিল। আহাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখে প্রশ্ন ছুড়ে দেয়, কি অবস্থা? শাহিন কই? নাদিম গাড়ির দিকে ইশারা করে। সেখানে শাহিন মনমরা হয়ে গাড়ির ধাতবের গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। নাদিম চোখের ইশারায় সবটা বোঝালো। একটা দীর্ঘ শ্বাস ফেলে, চল আমার সাথে। কোথায় যাবেন ভাই? শাওন প্রশ্ন শুনে আহাদের মেজাজ চড়ে যায়, তাতে দাঁত কেলিয়ে বলে, জাহান্নামে যাব। যাবি গর্দভ? দুজনেই চুপসে যায়। গতকাল হলুদের অনুষ্ঠান শেষে শাহিন তখন অনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তখন অনিকার বাবা দুজন কে একসাথে দেখে ফেলে, সেখান থেকে ঝামেলা শুরু। রাতের মাথায় সে মেয়ের গায়ে হাত তোলেন। শাহিন প্রতিবাদ করতেও পারেনি। এরপর থেকে সব যোগাযোগ বিচ্ছিন্ন। এই বিষয়ে হৃদিতাকে কয়েকবার প্রশ্ন করলেও শাহিন প্রতিবারই এড়িয়ে গেছে, কারণ তাদের আনন্দঘন মুহূর্তটা নষ্ট করতে চায়নি। কিছুক্ষণের মধ্যেই সবাই মিরপুর 14 ক্যান্টনমেন্টের সামনে এসে পৌঁছায়। অনিকার বাবা একজন নেভি অফিসার, নেভি কলোনিতে তাদের বসা। আহাত কোনো ঝামেলা ছাড়াই ভেতরে ঢোকে, কিন্তু অনিকার বাসার গেট কেউ খুলছে না। এক পর্যায়ে হাত রেখে গেল। গেট খুলে দেয় অনিকার বাবা। দৃঢ় গলায় প্রশ্ন করেন, স্যার আপনারা এত রাতে আমার বাড়িতে আসার কারণটা কি জানতে পারি? আপনার মেয়ে কোথায়? ডাকুন। আহাদের কর্কশ স্বরে বেরিয়ে আসে সব কথাগুলো।
দেখুন স্যার, আমি আপনাকে সম্মান করি, কিন্তু তার মানে এই না যে আপনি আমার বাসায় সে ক্ষমতা দেখাবেন। আহাত সামান্য ঝুঁকে সামনে আসে, চোখে আঙ্গুলের ঝিলিক। ক্ষমতা দেখাতে চাইলে দরজায় দাঁড়িয়ে সময় নষ্ট করতাম না, ভদ্রভাবে বলছি। আপনার মেয়ে আর শাহিন একে অপরকে ভালোবাসে, বিয়ে করতে চায়, এই সম্পর্কটা মেনে নিন। অনিকার বাবা কিছুক্ষণ চুপ থাকে। ভেতর ভেতর তীব্র রাগে চলতে থাকে। আমজাদ মীর, আহাদ রাজা, এই লোকগুলোকে সে বরংবারই অপছন্দ করে। এই দলনীয় বা দলাদলি অসহ্য লাগে তার। তবু ক্ষমতাবান মানুষের সামনে গলা নিচু করাই বুদ্ধিমানের কাজ। তিনি নিচু স্বরে বললেন, আমি ভদ্র ভাষায় বলছি স্যার, আমার মেয়েকে আমি এমন ছেলের কাছে বিয়ে দিব না। আপনারা সময় নষ্ট করবেন না। আহাদ আরও তেতে উঠল, একবার শাইনের দিকে তাকিয়ে তারপর গর্জে উঠল, আপনার চাওয়া না চাওয়ার তোয়াক্কা আমি করি না। আপনার মেয়েকে ডাকুন, ওর সাথে কথা বলবো। ঠোঁট বাঁকিয়ে হাসে অনিকার বাবা, ডাক দেয় অনিকাকে। মাথা নিচু হয়ে দাঁড়িয়ে আছে অনিকা, চোখ মুখ ফুলে গেছে, কান্নায় চেহারা বিধ্বস্ত। শাহিন এক পলক তাকিয়ে থাকে। এই মেয়েটা কি সত্যি তাকে ভালোবাসতো? অনিকা চলো, ভয় পাবে না, আমি তোমাদের বিয়ে দিব, দায়িত্ব নিব। আহাদের কথায় চমকে ওঠে অনিকা, বাবার দিকে এক ঝলক তাকিয়ে নিচু গলায় বলল, আমি কোথাও যাব না, আমি কখনো বলিনি আমি ওনাকে বিয়ে করব। আপনারা দয়া করে চলে যান। আহাদ ভাই। শাহিন ধপ করে এগিয়ে এলো। আপনি এসব কি বলছেন অনিকা? আমি যা বলছি সেটাই আমার সিদ্ধান্ত। চাইলে আপনারা ভেতরে বসে চা নাস্তা করতে পারেন, কিন্তু বিয়ে নিয়ে কোনো কথা বলবেন না। শাহিনের ভেতরটা হঠাৎ যেন ভেঙে পড়লো। এত যন্ত্রণা কেন হচ্ছে তার? তাদের সম্পর্কে এত অতি অগভীর ছিল, তবুও এই চিনচিনে ব্যথা কেন? সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দ্রুত বেরিয়ে আসে। আহাত কিছুক্ষণ দৃঢ় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বেরিয়ে যায়। নাদিম চাপা গলায় জিজ্ঞেস করে, ভাই কিছু বলবেন না? আমি কি বলবো? শাহিন যে এতদিন এতটুকু আশা নিয়ে বসেছিল, তার কি হবে? আহাত শাহিনের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, যেখানে অনিকা নিজেই রাজি না, সেখানে আর কথা বলা বোকামি। ও রাজি থাকলে আমি ওর বাপকেও পরোয়া করতাম না। রিতা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে আহাদের দিকে। আহাদের কথাগুলো শুনে ধীরে ধীরে সব মিলে গেছে। তার মাথার ভেতর কেমন যেন জটলা পাকছে। অনিকা কেন বিয়েতে আসেনি? কেন ফোন বারবার বন্ধ পেয়েছে? কেন শাহিন সরাসরি মন মরা থাকলেও বলেনি? সবকিছুর উত্তর যেন এক সুতোয় গাঁথা ছিল। বুকের ভেতরটা কেমন ব্যথায় চিনচিন করে উঠল হৃদিতার। সে আলতো করে আহাদের চুলে আঙুল বলিয়ে দেয়, নরম কণ্ঠস্বরে জিজ্ঞেস করে, এখন কি করবেন? আহাদ ক্লান্ত চোখে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর করব? কি বা করতে পারি? হৃদিতার কণ্ঠে অনুনয়ন। আমি জানি অনিকা শাহিনকে পছন্দ করত, হয়তো খুব কষ্ট পেয়েছে এসব কথা বলছে। আপনি কোনোভাবে ওর বাবাকে রাজি করান প্লিজ। আহাদের উঠে বসে, বালিশে পিঠ ঠেকিয়ে মাথা নিচু করে রাখে কিছুক্ষণ, এরপর ভারী গলায় বলে, তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? সব করেছি রিদি, সব। এখন সবটাই অনিকার ওপর নির্ভর করছে। আমি শাহিনের কষ্ট দেখতে পারছি না। ও সারা জীবন নিজের সবকিছুর জন্য আমার কাছে সঁপে দিয়েছে। আমি আমি ওর জন্য এতটুকু করতে পারলাম না। হৃদি তার ঠোঁট কামড়ে চুপ করে থাকে, কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয়। ধীরে তাকিয়ে বলল, আমি আর আহিয়া যদি ওদের বাসায় গিয়ে কথা বলি, যদি বোঝাতে পারি। আহাদ মাথা নাড়ে। কাজ হবে বলে মনে হয় না, তবু চেষ্টা করা যাক।